এই ফোনটা কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন একটু পরে আপনি নিজেই নিতে পারবেন আফটার রিভিউ। কথা বলছি স্যামসাং গ্যালাক্সি A57 5G নিয়ে। হ্যাঁ, এই স্মার্টফোনটা দীর্ঘদিন আগে আমাদের কাছে এসেছিল। এইটার ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং একটা ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি। সো আপনি খুব ভালো করে জানেন এই ফোনটা কী কী অফার করছে এবং এটা দেখতে দেখতে কেমন। সুতরাং আমরা ওই বিষয়গুলোর দিকে না যাই, সরাসরি ভিতরে আমরা জাম্প করব। সত্যি কথা বলতে এই স্মার্টফোনটা আসার পর থেকে আমরা যতটুকু ব্যবহার করেছি, হেভি ইউজেস বলেন, গেমিং বলেন, রেগুলার ইউজেস বলেন, সে সমস্ত জায়গা থেকে এই ফোনটা ধরে বেশ ভালো ফিল এসছে। কারণ ফোনটা খুব বেশি মোটা না, খুব বেশি ভারী না, যথেষ্ট স্লিম। সো ওইখানে কোনো কমপ্লেন আমার নেই। তার উপরে ওরা মেটাল বডি দিয়েছে, সেটাও একটা প্রিমিয়াম ভাইব দেয়। আর যথেষ্ট স্লিম হওয়াতে বর্তমান সময়ের স্মার্টফোনগুলোর সাথে খুব সুন্দরভাবে সিঙ্ক করছে। আর তাছাড়া ক্যামেরার ডিজাইনটাতে আমরা একটু চেঞ্জেস লক্ষ্য করছি, নট ব্যাড। সব মিলে এই জায়গায় মানে হ্যান্ড ফিল বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, সেই জায়গা নিয়ে আমি যথেষ্টই সন্তুষ্ট রয়েছি এই স্মার্টফোনে। তারপরে আইপি রেটিং এর ব্যাপারটাও চেক করা হয়েছে। 68 রেটেড এই ডিভাইসটা। স্প্ল্যাশ হঠাৎ করে পানিতে লেগে গেলে ঢুকবে না, এটুকু শিওর। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন করছে এবং এটা মোটামুটি শক্তই বলতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো তারপরেও পাতলা পাতলা কোনো একটা গ্লাস প্রোটেক্টর অ্যাটলিস্ট ব্যবহার করিয়েন। বাই দ্য ওয়ে, এই রিভিউ ইউনিট আমাদের কাছে পাঠিয়েছিল রিও ইন্টারন্যাশনাল, এবং রিও ইন্টারন্যাশনালে এই ডিভাইসটা রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন অ্যারাউন্ড 48K 49K এর মাঝেই রাইট নাও পাওয়া যায়। যারা এই ফোন সহ বর্তমানের যে কোন ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন, ভিডিও ডেসক্রিপশনে রিও ইন্টারন্যাশনালের ইনফরমেশন মেনশন করা আছে। যাই হোক, আমরা যদি আসি ডিসপ্লেতে, স্যামসাং এর সুপার আমোলেড প্যানেল আছে এখানে, আপনারা জানেন। এবং আমাদের ইউসেজে দেখলাম ও 120 হার্জ পর্যন্ত ঠিকভাবেই পুশ করছে। মোস্টলি 90 to 120 হার্জের মধ্যেই থাকছে, এর নিচে নামছে না। 10-20 মানে 110-20 এর মাঝেই থাকে। সো রিফ্রেশ রেট এবং স্মুথনেস সেই জায়গাটা পারফেক্টলি আপনি পাবেন। HDR10 প্লাসের সাপোর্ট আমরা পেয়েছি। এটাতে মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইমে খুবই ভালো লাগে। ডিসপ্লেটা অলমোস্ট সিমেট্রিক্যাল, লোয়ার চিনটা একটু মোটা, বাট মানে যখন আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন খারাপ লাগে না দেখতে। 5 হোল কাট আউট রয়েছে টপ সেন্টারে, এটার সাইজটা আবার অনেক ছোট। সো ওভারঅল একটা ইমার্সিভ ভিউ দিতে পারে। আর সুপার অ্যামোলেড প্যানেলের যে কালার রিপ্রোডাকশন আপনারা জানেন, নর্মাল অ্যামোলেডের তুলনায় এইটা কালার বেশি ভাইব্রেন্ট হয়, একটু মানে পাঞ্চি টাইপের হয়, একটু আই ক্যাচি টাইপের হয়। সেই জিনিসটা ও দিতে পারছে। 1900 নিটসের মতো পিক ব্রাইটনেস, যেটা নাম্বার গেমে কম মনে হলেও আউটডোরে আমরা ঠিকভাবে দেখতে পেয়েছি, সমস্যা হয়নি। স্ট্রাগল ফ্রি এটা ব্যবহার করতে পারবেন। পিপের দিক থেকেও ভালো আছে, 365 মতো। সো খুব কাছ থেকে দেখতে গেলেও আপনি শার্পনেসের কোনো ঘাটতি ফিল করবেন না। ডিসপ্লে নিয়ে আমি আসলে অসন্তুষ্ট না, ডিসপ্লেতে আমি সন্তুষ্ট আছি। টাচ রেসপন্স থেকে শুরু করে কালার রিপ্রোডাকশন, এভরিথিং সব জায়গায় মিলে এই জায়গাটাকেও আমি ওকে হিসেবে রাখবো। এবার যদি আসি ক্যামেরাতে, স্মার্টফোনটির রিয়ারে ক্যামেরা রয়েছে মোট তিনটা কাজে লাগাতে পারবেন। যেমন ধরুন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এরপরে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের শুটার ও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 FPS এ বোথ সাইডের ক্যামেরায়। এখন আপনি যখন অলমোস্ট 50K প্রাইস পয়েন্টের একটা ডিভাইস নিয়ে নাড়াচাড়া করছেন বা কিনছেন, সেই ডিভাইসটাতে অবশ্যই আপনি টেলিফটো আশা করেন, এবং সেটা না দিয়েই বরং স্যামসাং এইখানে ক্যামেরা রেসে পিছিয়ে পড়ে। হতে পারে ওর মেন ক্যামেরার ছবি যথেষ্ট ভালো, দেখতে সুন্দর লাগছে, বাট ওরই যারা কম্পিটিটর রয়েছে ওর সেম প্রাইস সেগমেন্টে, তারা কিন্তু অলরেডি টেলিফটো দিয়ে অনেকটাই এগিয়ে থাকবে। আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যাদের দূরের ছবি তোলার প্রয়োজন পড়তে পারে, অথবা পোর্ট্রেটের ক্ষেত্রে। সো সেই জায়গায় আপনি পিছিয়ে পড়বেন। এখন এটার মেইন ক্যামেরা ছবির রেজাল্ট যথেষ্ট ভালো, বেশ ভাইব্রেন্ট টাইপের একটা ছবি দেয়। ডে লাইটের ছবিগুলোতে যথেষ্ট পরিমাণ লাইট লক্ষ্য করা যায়, শার্পনেস ভালো, ডিটেল ভালো, ছবির কর্নারে তো আপনারা ভালো ডিটেল লক্ষ্য করবেন। এমনকি ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ওয়াইড কিন্তু এটার। তাছাড়াও এক্সপোজার কন্ট্রোলিং আমরা ভালো পেয়েছি। কালারটা ওই যেটা বললাম একদম ন্যাচারাল না, বাট ক্রিস্প, দেখতে সুন্দর লাগে। আবার লো লাইটের দিকেও কিন্তু ভালো পারফর্ম করছে। লো লাইট আপনাকে খুব স্ট্যাডি হাতে ধরতে হবে এমনও না, আপনি মোটামুটি ধরে রাখলে ও বেশ সুন্দর ছবি দিতে পারে। তাছাড়া নয়েজ কাট করে আলো বাড়িয়ে দিয়ে সুন্দর একটা ছবি দেওয়ার ট্রাই করে, একটু কন্ট্রাস্টি, কালারফুল, দেখতে সুন্দর লাগে সেই ছবিগুলো। সো আমি মেইন ক্যামেরা নিয়ে কমপ্লেন করছি না। মেইন ক্যামেরা যেটা দিচ্ছে প্রায় ম্যাক্সিমাম ডিভাইস থেকে এখানে যারা একটু পারফরমেন্সেটিক ডিভাইস দেয় তাদের তুলনায় এগিয়ে থাকবে, আবার ক্যামেরাসেটিক ডিভাইসগুলোর সাথে হেড টু হেড পারফরমেন্স করছে। অন্যদিকে আলট্রাওয়াইড শুটারটাও কিন্তু আশানুরূপ রেজাল্ট দিচ্ছে, যেখানে আমরা শার্পনেস ডিটেল ভালো পেয়েছি। প্রপার লাইটিং কন্ডিশনের ছবি অনেকটাই আপনি মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে পারেন। কালার টোন থেকে শুরু করে ডিটেলও ভালো আছে এখানে, কিন্তু লো লাইটে এটা তুলনামূলকভাবে একটু বেশি সফট করে এবং কন্ট্রাস্টের পরিমাণ বেশ কিছুটা বাড়িয়ে ফেলে। তাছাড়া রয়েছে ম্যাক্রো শুটার। এইটা আমরা স্যামসাংয়ের আরও 5 বছর আগে থেকে 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার দেখে যে অভ্যস্ত, ওই অ্যাজ ইউজুয়াল রেজাল্টই আছে। এটা খুব আহামরি কিছু না, বিগ ডিল না। এটা দিয়ে মানে বড় কিছু করে ফেলছে বিষয়টা কিন্তু এমন না। পোর্ট্রেটে দুইটা ফোকাল লেন্থ রয়েছে, 1x অ্যান্ড 2x। তো হাইয়েস্ট ফোকাল লেন্থ অবশ্যই এটা ডিজিটালি জুম করে ওরা দিচ্ছে, বাট ছবিগুলো ততটাও ডিটেল লস বা সফট এমনটা লাগে না, বরং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিংবা বোকে এটাও কিন্তু ন্যাচারালি লাগছে অনেকটা। সে সাথে কালার টোনও একটু ক্রিস্প, একটু ভাইব্রেন্ট,
ওভারঅল দেখতে ভালোই লাগে। পোর্ট্রেট নিয়ে খুব একটা অসন্তুষ্ট হবেন না আই গেস, তবে ডিজিটাল জুমের তুলনায় যদি কোনো ধরনের অপটিক্যাল জুমের মাধ্যমে পোর্ট্রেটটা হতো তখন আরও বেটার রেজাল্ট আমরা অবশ্যই পেতাম। 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালো, মেগাপিক্সেল অনুযায়ী কম মনে হলো এটার রেজাল্ট কিন্তু ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে ভালো দিচ্ছে। এটা ডাইনামিক রেঞ্জও ভালো, প্লাস ওভার সফট কিংবা স্কিন টোন একদম বেশি ব্রাইট করে ফেলে, এই জাতীয় কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করছে, ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 FPS। এরকম বাজেটের একটা ফোনে 4K 60 FPS অনায়াসে যে কেউ আশা করে, সেটা আমরা পাইনি। তবে ভিডিওতে কিছুটা জিটারিং বাদে বাকি বিষয়বস্তু ঠিকঠাকই আছে, শার্পনেস ডিটেল ভালো। ক্যামেরায় এসে অবশ্যই আমি কমপ্লেন করব টেলিফটো না থাকার কারণে এই সেটআপটা মূলত এই বাজেটে যাচ্ছে না। ক্যামেরা কোয়ালিটি ভালো, কোয়ালিটি ওয়াইজ কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি খারাপ নয়, বাট আপনি যখন সেন্সর ওয়াইজ চিন্তা করবেন বা ফ্লেক্সিবিলিটির জায়গাটা, সেখানে অবশ্যই সে পিছিয়ে পড়ে। সো এখানে এসে আপনি চিন্তা করতে পারেন আসলে আপনি এটা কিনবেন নাকি নাথিং ফোন 3A Pro কিনবেন নাকি রিয়েলমি নিউ 8 একটু বাড়িয়ে, এরকম আরও বেশ কিছু ডিভাইস আছে ওগুলো কিনবেন। যাই হোক, এর প্রসঙ্গে বাদ দিয়ে যদি আমরা পারফরমেন্সে চলে আসি, স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করে কিন্তু One UI 8.5 অন টপ অফ Android 16 আপ টু 6 মেজার আপডেট। এটা অবশ্যই ডেফিনেটলি ভালো বিষয় যে 6টা মেজার আপডেট পাবেন আপনি, 6টা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে আপনার ডিভাইস। সেই জায়গা থেকে আমি একে অনেক উপরেই রাখবো। আর One UI প্রশংসনীয় UI এবং One UI এর পারফরমেন্স যথেষ্ট ভালো, আপনারা খুব ভালো করে জানেন। সো ওইটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু আছে কি জানেন, Exynos 1680 এর সাথে Exclipse 550 গ্রাফিক্স সেকশনে। হ্যাঁ, আর এই স্মার্টফোনটাতে আপনার আলাদা করে কোনো কার্ড ব্যবহার তো করতে পারবেন না। 8 এবং 12 GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 256, 128 অ্যান্ড 512 GB ভ্যারিয়েন্টে পাওয়া যায়। মূলত FS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এগুলো ছিল স্পেক কি অফার করছে। এখন ডে টু ডে লাইফের পারফরমেন্স ও আপনাকে সন্তুষ্ট করবে। রেগুলার পারফরমেন্স কি হতে পারে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাপটপ চালাবেন, এ ধরনের কাজগুলোতে মোস্টলি আমরা করি। ক্যামেরা চালাবেন, হ্যাঁ সেগুলো খুব ভালোভাবে উনি হ্যান্ডেল তো করতে পারছে, কিন্তু গেমিংয়ে এসে উনি নেতিয়ে পড়ছে। বিষয়টা এরকম, এমনকি গেমিংয়ে ও তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করছে। হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে অলমোস্ট 13% বড় করা হয়েছে এর ভেপুর চেম্বার টেকনোলজিটা। মানে A56 ওইটার যে ভেপার চেম্বার কুলিং সিস্টেমটা ছিল ওটার তুলনায় এটা 13% বড় করছে ঠিকই, কিন্তু খুব আহামরি রেজাল্ট দিচ্ছে ব্যাপারটা এমন না। মোটামুটি এটা ভালোই হিট জেনারেট করে আর বেশি ফিল দেয় মেটাল বডিটা। পাবজির মতো গেমে এই স্মার্টফোনের হাইয়েস্ট সেটিংসে দেখলাম ও স্টেবল রেজাল্ট ধরে রাখতে পারছে না, বিশেষ করে যখন 20, 25 বা 30 মিনিট প্লাস হয়ে যায়। অ্যাকশন মোমেন্টে গেলে এটা সামটাইমস টুকটাক ল্যাগ দেখায়, মাইক্রোস্ট্যাটার আপনি পাবেন এবং হাতের মাঝে একটা চপি ফিল আপনি পাবেন যে গেমিংয়ে ওই স্মুথনেসটা তো আসছে না। তাছাড়াও হিট জেনারেট করে অনেকটাই, যে হিটটা আপনি এই পজিশনে তো পাবেন, মেটাল বডি ফিল দেবে, প্লাস ডিসপ্লের এই এরিয়াটাতেও ফিল আসে। গেনশন ইম্প্যাক্টের 60 FPS পর্যন্ত যাবে ঠিকই, তবে সেখানেও স্টেবল রেজাল্ট পাবেন না। সামটাইমস এইটা 47এও এসছে এবং আপনি যদি অ্যাভারেজে রাখতে চান এটা মোটামুটি 56, 55 এর মাঝে রাখতে পারেন। ওঠা নামা করে প্রচুর। আমি বলবো বাজার যদি আপনার অ্যারাউন্ড 50K হয়ে থাকে এবং গেমিংয়ের প্ল্যানেই থাকে, মূলত ওটাই আপনার মেইন প্রায়োরিটি, তাহলে অবশ্যই ডোন্ট বাই দিস ডিভাইস। ওকে, ক্লিয়ার। গেমিংয়ের জন্য এই ফোনটা নেওয়াটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না যখন বেশ কিছুটা বাজেট দিয়ে কিনছেন আপনি ফোন। বাট এমনটা যদি হয় যে আপনি রেগুলার ব্যবহার করে ওই কাজেই করবেন, আপনি কালে ভদ্রে ধরুন ওই মাসে একবার একটু টুকটাক, দুইবার একটু টুকটাক, মানে সপ্তাহে 1-2 বার একটু সময় কাটানোর জন্য গেমিং করবেন, সেই কাজটুকু হ্যান্ডেল করতে পারবে। বাট গেমিংয়ের প্ল্যানেই যদি থাকে, নো। সুতরাং যা দাঁড়ালো দাম অনুযায়ী এটা পারফরমেন্স সেকশনটা অনেকটাই পিছিয়ে পড়ে। আর একটা বিষয় মাথায় রাখেন, এটাই যেহেতু মেমরি কার্ড ব্যবহার করা যাবে না, সো কোন ভ্যারিয়েন্ট নেবেন সেটা আগেভাগে চিন্তা ভাবনা করে নিন। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, যদিও এই ফোনটা যথেষ্ট থিন, তারপরে মোটামুটি সাউন্ড যথেষ্ট ভালো করার ট্রাই করছে, একদম সুপার ডিপ টাইপের কিছু না। লাউডনেস ভালো, অলমোস্ট ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারে, ক্ল্যারিটিও ভালো আছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, পানে টেনে লেগে গেলে একটু সমস্যা হতে পারে, এছাড়া ওকে। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। 5000 mAh শুনে আসলে কম মনে হলো, এটা আপনাকে একদিন অনায়াসে চালিয়ে নিতে পারবে, অলমোস্ট 8 আওয়ার্সের মতো ছুটি দিতে পারে, ডেফিনেটলি খারাপ নয়। বাট এই 45 ওয়াটের চার্জারটা আপনাকে কিনে নিতে হবে ভাইয়া, ওটা আপনি বক্সে তো পাবেন না। আপনারা এক্ষেত্রে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন, বিভিন্ন ভালো ব্র্যান্ডের চার্জারগুলো রয়েছে, একটু দামিগুলোও কিনতে পারেন। আর যদি মিড রেঞ্জের মধ্যে ভালো কিনতে চান, আমি আপনাদের রিকমেন্ড করব কিউসিওয়ার চার্জারগুলো, যেগুলো গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির, এবং এই চার্জার কিন্তু ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি নিজেও ব্যবহার করি, 1 বছর 18 মাসের ওয়ারেন্টি রয়েছে এগুলোতে। আর চিন্তা করছেন কোথায় পাবেন? আমাদের সেলভানে পেয়ে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়েকটা বিষয় একটু বলে দিই। এইটাতে যে সেন্সরগুলো আছে ক্যামেরার, এই সেন্সরগুলো কিন্তু প্রিভিয়াস জেনারেশনে যা ছিল তাই আছে, ওইখান থেকে কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই। অর্থাৎ আপনি স্যামসাং গ্যালাক্সি A56 যে পেয়েছিলেন সেম সেন্সরই দিয়ে রেখেছে। তারপরে এই স্মার্টফোনের যে SoC Exynos 1680, ওটাকে যদি কম্পেয়ার করেন গিগবেঞ্চ স্কোর ওয়াইজ, তাহলে আপনি স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর সাথে কম্পেয়ার করতে পারেন।
আই গেস মোটামুটি এখন আপনারা ক্লিয়ার। এর বাইরে নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা নেই, বাকি বিষয়বস্তু ঠিকঠাকই আছে। আর স্যামসাংয়ের ইউআই নিয়ে ওই সময় যে আমি বলছিলাম, হ্যাঁ ইউআই আপনাকে আসলে ভালো রেজাল্ট দেবে। ডে টু ডে লাইফের পারফরমেন্সে এসে আসলে আপনি মজা পাবেন, ইভেন মাল্টিটাস্কিংও, ওইগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই। বাট এই স্মার্টফোনটার দাম অনুযায়ী বেশ কিছু জায়গায় দারুণ রকমের কমতি আছে। ক্যামেরায় ওই টেলিফটো সেন্সর এবং পারফরমেন্সের জায়গাটা আমি বেশ কিছুটা দুর্বলই বলবো। তারপরেও যদি এটা মনে করেন আপনার সাথে সিঙ্ক করতেছে, বাকি সব কিছু মিলে, অনেকের জন্য এমনটা হয় যে আমার স্যামসাংয়ের ইউআইটা পছন্দ, আমি ওই লেভেলের ইউজার না, আমার দীর্ঘদিনের একটা ইউআই আপডেটের প্রয়োজন আছে, দেন আপনি দেখতেই পারেন, যেহেতু দাম আগের থেকে কিছুটা কমেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, অনেক বেশি ভালো।